বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে অনলাইন ক্লাসে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ রাশেদুল ইসলাম, প্রভাষক, ফিনান্স, ব্যাংকিং ও বিমা। আজকে তোমাদের সাথে আলোচনা করব একাদশ শ্রেণীর ফিনান্স, ব্যাংকিং ও বিমা এর প্রথম পত্র নিয়ে। প্রথম পত্রের তোমরা জানো যে আমাদের ইতিমধ্যেই দীর্ঘমেয়াদী অর্থায়ন অর্থাৎ ষষ্ঠ অধ্যায়ের ইতিমধ্যে আমাদের 3টি ক্লাস শেষ হয়েছে। আজকে ধারাবাহিক ক্লাসের আমাদের চতুর্থ ক্লাস অর্থাৎ চতুর্থ পর্ব। এই চতুর্থ পর্বে আজকে আমরা বন্ড ভ্যালুয়েশন নিয়ে আলোচনা করব, অর্থাৎ বন্ডের মূল্য নির্ণয় নিয়ে আলোচনা করব। এই বন্ডের মূল্য নির্ণয় করতে গিয়ে আমরা প্রথমে কিছু বিষয় জানব এবং তারপরে আমরা গাণিতিক সমস্যায় যাব এবং গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো যে এখানে আমি কিছু কথা লিখেছি, এগুলো একটু আমি তোমাদেরকে বুঝাবো, তারপরে আমরা গাণিতিক সমস্যায় যাব। প্রথমে হচ্ছে পরিশোধযোগ্য বন্ড। তাহলে তোমরা মনে রাখবে যেই বন্ডের মেয়াদ উল্লেখ থাকবে সেই বন্ডটাই হচ্ছে পরিশোধযোগ্য বন্ড। কথাটা কি মনে থাকবে? যে বন্ডের যদি মেয়াদ উল্লেখ থাকে তাহলে সেই বন্ডটা হচ্ছে পরিশোধযোগ্য। আর যদি বন্ডের মেয়াদ বা পরিশোধ সময় উল্লেখ না থাকে তাহলে সেটাকে আমরা বলবো কি? অপরিশোধযোগ্য বন্ড। এর কথার মানে হচ্ছে যে এই বন্ড হোল্ডার কে বন্ড ইস্যুকারী নির্দিষ্ট একটা সময় তার বন্ডের মূল্য পরিশোধ করে তার বন্ড ফেরত নেবে। অর্থাৎ আমি বন্ড ইস্যু করেছি, তুমি বন্ড হোল্ড করলা, তাহলে তুমি আমাকে টাকা দিছো, বিনিময়ে তুমি একটা বন্ড নিছো এবং ওই চুক্তিপত্রে লেখা আছে যে আগামী নির্দিষ্ট একটা বছর পর্যন্ত তোমাকে সুদ দেওয়া হবে এবং যেই মেয়াদ উল্লেখ থাকবে ধরো 5 বছর, এই 5 বছর পর তুমি আমার বন্ডটা আমাকে ফেরত দিবা, আমি তোমার টাকা তোমাকে ফেরত দিব। তাহলে যদি মেয়াদ উল্লেখ থাকে তার মানে 5 বছর, এই মেয়াদটা উল্লেখ থাকলে এটা হচ্ছে পরিশোধযোগ্য বন্ড। আর যদি মেয়াদ উল্লেখ না থাকে তখন সেটাকে আমরা বলি অপরিশোধযোগ্য বন্ড। তাহলে আমি বন্ড ইস্যু করেছি, তুমি বন্ড হোল্ড করছো বা তুমি কিনছো, এখন ওখানে উল্লেখ আছে যে তুমি একটা নির্দিষ্ট সময় পর পর অর্থাৎ বছরে এই বছরে তুমি সুদ পাবে। এই সুদটা কত বছর পর্যন্ত পাবে তার কোনো উল্লেখ নাই। তার মানে যতদিন থাকবে ততদিন এটা পারপেচুয়াল মানে চিরস্থায়ী, আজীবন তুমি সুদ পেয়ে থাকবে। কারণ এই বন্ড আমার কাছে তুমি আর ফেরতও দিতে পারবে না, আমি আর তোমাকে টাকাও ফেরত দেবো না। তাহলে যদি বন্ডের মেয়াদ উল্লেখ থাকে তাহলে বন্ডটা হচ্ছে পরিশোধযোগ্য বন্ড, আর যদি মেয়াদ উল্লেখ না থাকে তাহলে বন্ডটা হবে অপরিশোধযোগ্য বন্ড। এখন প্রিয় শিক্ষার্থীরা, এর মধ্যে আমি আবার লিখেছি দেখো কুপন বন্ড, জিরো কুপন বন্ড। এখন এইটা নিয়ে একটু আলোচনা করব যে কুপন বন্ডটা নিয়ে আমরা পূর্বের ক্লাসে আলোচনা করেছি যে যদি বন্ডের গায়ে কুপন সুদের হার উল্লেখ থাকে, অর্থাৎ যে বন্ড ইস্যু করেছে সে ইস্যু করার সময় উল্লেখ করছে যে এই বন্ডের উপরে সে একটা নির্দিষ্ট পার্সেন্টেজে সুদ দিবে, আর যে হোল্ড করছে সেও বুঝে নিছে যে সে নির্দিষ্ট সময় মানে নির্দিষ্ট হারে সুদ পাবে। অর্থাৎ এই সুদের হারটা যদি বন্ডের গায়ে উল্লেখ থাকে তাহলে সেটা হচ্ছে কুপন বন্ড, আর যদি সেটা উল্লেখ না থাকে তাহলে সেটা হচ্ছে জিরো কুপন বন্ড। তাহলে এই জন্য লিখলাম কুপন বন্ড, জিরো কুপন বন্ড। আর একটা হচ্ছে চিরস্থায়ী বন্ড, অর্থাৎ এই যে অপরিশোধযোগ্য বন্ড, এই বন্ডের কোনো মেয়াদ উল্লেখ থাকবে না। এখন প্রিয় শিক্ষার্থীরা, আমরা চলে যাব গাণিতিক সমস্যা সমাধান করতে। গাণিতিক সমস্যা সমাধান করতে গিয়ে আমাদেরকে উদ্দীপক থেকে বুঝতে হবে যে এই অঙ্কটা কোন সূত্রে পড়বে। তাহলে এক্ষেত্রে আমাদেরকে শুধুমাত্র কিছু কৌশল জানতে হবে যে এই কৌশল অনুযায়ী আমরা এই সূত্রে ফেলাবো। তাহলে প্রথম কথা হচ্ছে যদি সুদের হার অর্থাৎ কুপন সুদের হার উল্লেখ থাকে আর যদি মেয়াদ উল্লেখ থাকে তাহলে বন্ডের মূল্য নির্ণয় সূত্র V0 = I × 1 - 1/1 + I পাওয়ার n / I যোগ MV 1 + I পাওয়ার n। এইটা হচ্ছে যদি বন্ডের মেয়াদ উল্লেখ থাকে এবং কুপন সুদের হার উল্লেখ থাকে। উদ্দীপক তোমরা পড়বে, উদ্দীপকে যদি দেখো যে বন্ডের মেয়াদ উল্লেখ আছে এবং কুপন সুদের হার উল্লেখ আছে তাহলে তোমরা এই সূত্রে মান বসাবা। এরপরে যদি মেয়াদ উল্লেখ থাকে কিন্তু কুপন সুদের হার উল্লেখ না থাকে তাহলে সেটা হবে জিরো কুপন বন্ড। তাহলে সেটা সূত্র হচ্ছে V0 = MV / 1 + I পাওয়ার n, এই সূত্র হবে। অর্থাৎ এখানে কুপন সুদের হার উল্লেখ থাকবে কিন্তু মেয়াদও উল্লেখ কুপন সুদের হার উল্লেখ থাকবে না কিন্তু মেয়াদ উল্লেখ থাকবে। আর একটা হচ্ছে কুপন সুদের হার উল্লেখ আছে কিন্তু মেয়াদ উল্লেখ নাই।
তাহলে বন্ডের B0 নির্ণয় সূত্র হবে I বাই KD বা I বাই ছোট i, এখানে KD বা KI যেটা আমরা বলি সুদ I এর হার, বড় I বাই ছোট i। তো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এইভাবে, তোমরা এই তিনটা সূত্রই মূলত এখানে আমাদের বেশি ব্যবহার করা হয়। তাহলে আমরা এই তিনটা সূত্র যদি ভালোভাবে বুঝতে পারি তাহলে আমরা অঙ্ক করতে পারবো। মূলত আমরা জানবো যে কোন সূত্রটা আমরা অ্যাপ্লিকেশন করব। তাহলে আমরা শুধু এই কৌশল অবলম্বন করব কি, যদি কুপন সুদের হার উল্লেখ থাকে তাহলে আমরা এই সূত্রে, এবং মেয়াদ উল্লেখ থাকে তাহলে এই সূত্রটা বসাবো। কুপন সুদের হার উল্লেখ নাই কিন্তু মেয়াদ উল্লেখ আছে, তখন আমরা এই সূত্র বসাবো। কুপন সুদের হার উল্লেখ আছে কিন্তু মেয়াদ উল্লেখ নাই, তাহলে এই সূত্রে বসবো। তাহলে দেখো এখানে কিন্তু কুপন সুদের হার নাই, মেয়াদ আছে, তাই এটা জিরো কুপন বন্ড। আর যদি কুপন সুদের হার উল্লেখ আছে কিন্তু মেয়াদ উল্লেখ নাই, তাহলে এটা হচ্ছে চিরস্থায়ী বন্ড। তাহলে আমরা এই তিনটা সূত্রেই মান বসাবো। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা চলো সমাধান করব। তাহলে এগুলো নিয়ে আমরা আলোচনা করলাম, এখন আমরা গাণিতিক সমস্যার সমাধান করব। এই গাণিতিক সমস্যার সমাধান করতে গিয়ে আমি বোর্ডে একটি অঙ্ক লিখেছি, দেখো এটা দ্বারা আমরা বুঝবো যে কোন সূত্রে পড়ে। GMS নিটিং লিমিটেড 8% সুদে 5 বছর মেয়াদি কুপন বন্ড ইস্যু করেছে, যার লিখিত মূল্য 1000 টাকা। প্রয়োজনীয় আয়ের হার 10% হলে এই বন্ড ক্রয়ের জন্য কত মূল্য দেওয়া উচিত? তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই বন্ডের মূল্য কত, অর্থাৎ কত দামে কেনা উচিত, সেটা জানার জন্য কি করব, আমরা একটা সূত্রে ফেলাবো। তাহলে আমরা এই সূত্রে ফেলাবো কিভাবে বুঝলাম? আমরা কিন্তু আগেই বলেছি মেয়াদ উল্লেখ থাকলে, কুপন সুদের হার উল্লেখ থাকলে এই সূত্র। তাহলে দেখো তো মেয়াদ আছে কিনা, আমরা দেখো 5 বছর মেয়াদি, তাহলে আমাদের মেয়াদ উল্লেখ আছে। আর এই যে কুপন সুদের হার উল্লেখ আছে 8% সুদ, এইটাই হচ্ছে কুপন সুদ। আর প্রয়োজনীয় আয়ের হার, এটা হচ্ছে সুদের মানে ছোট, মানে প্রয়োজনীয় আয়ের হার মানে হচ্ছে সুযোগ ব্যয় বা বাট্টার হার, অর্থাৎ এখানে দুইটা সুদ থাকবে, একটা হচ্ছে কুপন সুদ আর একটা হচ্ছে বাজার সুদ। তাহলে দেখো এইটা দিয়ে আমরা স্পষ্ট বুঝতে পারলাম এই কুপন সুদ উল্লেখ আছে, মেয়াদ আছে, তাহলে আমাদের এই সূত্রটা হবে। তাহলে এখন আমরা কি সমাধান করব, যে এখন আমরা লিখব কি, লিখব প্রয়োজনীয় আয় হার 10% হলে এ বন্ড ক্রয়ের জন্য কত মূল্য দেওয়া উচিত। তাহলে তোমরা লেখো, সমাধান করি আমরা। এ বন্ডটি ক্রয়ের জন্য যত মূল্য দেয়া উচিত তা নির্ণয়। এখন আমরা নির্ণয় করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা ওই সূত্রটা লিখব। V0 দ্বারা বোঝাবে বন্ডের মূল্য সমান সমান কি, I ইন্টু 1 মাইনাস 1 বাই 1 প্লাস I পাওয়ার n ডিভাইডেড বাই I যোগ MB ভাগ 1 প্লাস I পাওয়ার n, এই সূত্র। প্রিয় শিক্ষার্থীরা, এখন এই সূত্রের মিনিংগুলো আমরা বুঝবো এবং মানটা এখানে বের করব, তারপরে এই সূত্রে বসাবো। তাহলে চলে যাও, আমরা প্রথমেই লিখব ফেস ভ্যালু FB। প্রিয় শিক্ষার্থীরা, ফেস ভ্যালু অর্থাৎ FBতে এখানে হবে ফেস ভ্যালু, ফিউচার ভ্যালু না। তৃতীয় অধ্যায় যখন আমরা শিখেছি তখন কিন্তু FBতে ফিউচার ভ্যালু শিখেছি। তাহলে এটা হচ্ছে কি, ফেস ভ্যালু অভিহিত মূল্য। তাহলে লিখিত মূল্য বা অভিহিত মূল্য, যেই বন্ডের মূল্য অর্থাৎ বন্ডের মূল্য যেটা বন্ডে উল্লেখ থাকে, অভিহিত মূল্য অর্থাৎ গায়ে যেটা উল্লেখ থাকে সেটাকে বলা হয় অভিহিত মূল্য। কিন্তু কোনো বন্ডের অভিহিত মূল্য যদি দেওয়া না থাকে তাহলে আমরা ওই বন্ডের অভিহিত মূল্য 1000 টাকা ধরে নিব। কথা মনে থাকে জানো, যদি কোনো উদ্দীপকে বন্ডের ফেস ভ্যালু উল্লেখ না থাকে তাহলে আমরা ওই বন্ডের ফেস ভ্যালু 1000 টাকা ধরে নিব। তাহলে এখানে কিন্তু আমাদের দেখো লিখিত মূল্য বা অভিহিত মূল্য, এটার নামই ফেস ভ্যালু। কত টাকা দেওয়া আছে? 1000 টাকা দেওয়া আছে, ফেস ভ্যালু 1000। এরপরে আছে কুপন সুদ, বড় সুদ। এই বড় আয় দ্বারা আমরা লিখব কি, কুপন সুদ। কুপন সুদ আমরা ফেস ভ্যালুর উপরে সুদটা ধরবো। তাহলে দেখো ফেস ভ্যালু কত, 1000 টাকা, কুপন সুদের হার কত, 8%। তাহলে কুপন সুদে 1000 টাকা ইন্টু 8% সমান সমান কত টাকা, 80 টাকা। এটাও আমরা বুঝতে পারলাম। কিভাবে বের করছি, ফেস ভ্যালু ইন্টু কুপন সুদের হার। তাহলে ফেস ভ্যালু কত টাকা, 1000 টাকা, 1000 টাকার 8% কত, 80 টাকা। তাহলে এটাও বুঝলাম। এরপরে আমাদের আছে কি, ছোট আয়। ছোট আয় মানে এই আয় মানে সুদের হার, বাট্টার হার, সুযোগ ব্যয় যেটা বলা থাকে, যে এইটা কত পার্সেন্ট,
10%, 10% এটার ডেসিমাল করলে হয় 0.10। এরপরে আমার আছে এন, এন মানে বছর, কত বছর? বন্ডের মেয়াদ 5 বছর, এন কি 5 বছর, ওকে এটাও পেলাম। এরপরে আমাদের আছে এমভি, এমভিতে হয় ম্যাচিউরিটি ভ্যালু। প্রিয় শিক্ষার্থী, মেয়াদ পূর্তির মূল্য, এই মেয়াদ পূর্তির মূল্য নিয়ে কিছু কথা আছে যে উদ্দীপক অনুযায়ী মেয়াদ পূর্তির মূল্যটা বসবে। বলা আছে যদি উদ্দীপকে বলা হয় মেয়াদ পূর্তিতে বন্ডটি 10% অধিহারে পরিশোধ করবে, অথবা মেয়াদ পূর্তিতে বন্ডটি 10% অবহারে পরিশোধ করবে, অথবা সমহারে পরিশোধ করবে, যদি কোনো কথা বলা থাকে তাহলে সেই অনুযায়ী আমরা এই মানটা বের করব। কিন্তু উদ্দীপকে যদি সমহারে না অধিহারে বা কোনো কিছুই যদি বলা না থাকে বা ম্যাচিউরিটি ভ্যালু যদি দেয়া না থাকে, তাহলে আমরা ফেস ভ্যালুটাকেই এমবি ধরব, অভিহিত মূল্যটাকে আমরা ম্যাচিউরিটি ভ্যালু বা মেয়াদ পূর্তির মূল্য ধরব। কারণ এই বন্ডের ম্যাচিউরিটি ভ্যালু হচ্ছে মেয়াদ শেষে বন্ড হোল্ডারকে কত টাকা অর্থাৎ পরিশোধ করা হবে, মেয়াদ শেষে এই বন্ডের কত টাকা পরিশোধ করা হবে, অর্থাৎ বন্ড হোল্ডার যিনি আমার কাছ থেকে বন্ড নিছে, তিনি আমাকে ধরো 1000 টাকা দিয়ে গেছে, কিন্তু 5 বছর পর সে যখন তার বন্ডটা আমার কাছে ফেরত নিয়ে আসবে, আমি তাকে কত টাকা দিব। এখানে শর্ত অনুযায়ী হবে, যদি কোনো কথা উল্লেখ না থাকে, চুক্তিতে উল্লেখ না থাকে, তাহলে আমার কাছ থেকে তিনি যে টাকায় বন্ড নিছে আমি তাকে সেই টাকায় পরিশোধ করব। আর যদি আমার কাছে উল্লেখ থাকে যে সে আমাকে বন্ডের জন্য এখন 1000 টাকা দিছে, যখন আমি বন্ডটাকে পরিশোধ করব তখন 10% লাভ সহ দিব, তাহলে ওই অভিহিত মূল্যের উপর 10% বেশি দিতে হবে। আবার যদি চুক্তিতে উল্লেখ থাকে যে তারে আমি 10% কম দিব, তাহলে অভিহিত মূল্য থেকে 10% কম দিতে হবে। কিন্তু এইগুলো কিন্তু আমাদের উদ্দীপকে উল্লেখ থাকবে। যেহেতু এই অঙ্কের উদ্দীপকে উল্লেখ নাই, তাহলে আমরা ফেস ভ্যালুটা ধরে নিব কি ম্যাচিউরিটি ভ্যালু। এখানে আমাদের ফেস ভ্যালু যেটা এমবি ওইটা, কিন্তু যদি এমবি বলা থাকতো তাহলে আমরা সেটাই এমবি নিতাম। তাহলে আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো। এখন দেখো এইখানে যতগুলো মান দরকার সেই মানগুলো ইতিমধ্যে আমরা পেয়েছি, এখন আমরা বসাবো। তাহলে দেখো আমরা সূত্রে মানটা বসাই। তোমরা এখন খুব সহজ হয়ে গেছে। তাহলে আয়ের জায়গায় কত টাকা? 80 টাকা, তার তোমরা বসাও 80 টাকা। এরপরে 1 মাইনাস 1 সুদের হার কত? 10%। আই জায়গায় আমরা বসাবো 0.10। মেয়াদ এন এর জায়গায় আমরা বসাবো 5। এরপরে ভাগ 0.10 ব্র্যাকেট ক্লোজ, এরপরে প্লাস এমবির জায়গায় কিন্তু আমরা 1000 বসাবো। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি জাস্ট এই মানগুলো এইখানে বসাই দিলাম, এই পর্যন্তই। এখন আমি এটা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করার জন্য তোমাদেরকে আমি বলি কিভাবে করব। এখন প্রথমে আমরা কি করব, 1 প্লাস 0.10 রে পাওয়ার দিব 5, সেখান থেকে সেইটা দিয়ে 1 এর ভাগ দিব, 1 থেকে ওইটা মাইনাস করব, তারপর এটা দিয়ে ভাগ দিব। তাহলে দেখো আমি একটা লাইন করেই তোমাদের দেখাই। 80 ঠিক থাকবে, 1 ঠিক থাকবে, মাইনাস এই পর্যন্ত আমি ঠিক রাখবো। এখন আমরা 1.10 রে পাওয়ার দিব 5। দেখো তোমার কাছে ক্যালকুলেটর থাকলে তোমরা সমাধান করো। 1.10 যদি আমরা পাওয়ার 5 দেই তাহলে আসে কত? 1.6105 1.6105। এরপরে আমি কিন্তু আমরা কোথাও আর কাজ করি নাই, বাকিটা সব ঠিক রাখছি। এখন আমরা কি করব, এইটাকে আবার 1 যেটা আছে উপরে এটাকে এটা দিয়ে ভাগ দিব। তাহলে 1 ভাগ 1.6105, তাহলে আমাদের আসে 0.62092। তাহলে এইখানে দেখো আমি ডাইরেক্ট করে ফেলি, এইটারে যদি আমরা ভাগ করি তাহলে আসে 0.62092। এইটারে এখন 1 থেকে আবার সেটা মাইনাস করব, তাহলে -1। এইটাকে আবার ভাগ দেবো 0.10 দ্বারা, ভাগ 0.10, তাহলে আমাদের কত আসে 3 দেখো এখানে 80 গুণন কত আসবে আমাদের 3.7907। 3.7907। আবার এইখানে কিন্তু আমাদের আছে 1000 ভাগ 1.10 রে পাওয়ার 5 দিলে কত আসে, এই যে 1.6105 এটা। তাহলে এখন আমরা আবার এইখানে লিখব, এইটা দিয়ে এটারে ভাগ দিয়া এই দুইটা গুণ হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা ভাগ দেব 1000 ভাগ
1.6105 তাহলে আমাদের আসে 620.92, 620.92 এই হলো আমাদের। এখন আমরা পরের লাইনে চলে যাব। আমি এই পাশেরটা মুছে ফেললাম, যেহেতু তোমরা এটা আগে লিখছো। পরে আমরা কি করব, এই দুইটা গুণ দেব। 80 গুণন 3.7907 এটা গুণ দিলে আসে 303.25 যোগ, এরপরে আমার এখানে আছে কত টাকা, 620.92, 620.92 এই দুইটারে আমরা যোগ করব। 620.92 যদি যোগ করি তাহলে আমাদের আসে 924.17 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমাদের ক্যালকুলেশন বন্ডের কত টাকা মূল্য আসে, 924.17 টাকা। অর্থাৎ এই বন্ডটি কত টাকা কিনবো, বন্ডটি যত মূল্যে ক্রয় হবে, তাহলে কত মূল্যে, যত মূল্য মানে 924.27 টাকায় এই বন্ডটি ক্রয় হবে, এটা বন্ডের মূল্য। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্ত আমি এই অঙ্কটি সমাধান করলাম। আশা করি তোমরা প্রশ্নটি বুঝতে পেরেছো এবং আগামী ক্লাসে আমরা এই অধ্যায়েরই নতুন আরেকটা অঙ্ক নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।